স্যান্ডি ম্যাকডুগাল যখন ঘুম থেকে ওঠে তখন আজব এক অনুভূতি হচ্ছিল তার। শুরুতে সবকিছু ঠিকঠাকই লাগছিল। সূর্য উঠতে শুরু করেছে তখন। রয় চলে গেছিল ফিশিং করতে, কিন্তু তাও সেখানে কিছু একটা ঠিক ছিল না। সে তাকায় ঘড়ির দিকে, 9:10। ফ্র্যান্ডি, মনে পড়ে নিজের ছেলের কথা। দ্রুত সে নেমে আসে বিছানা ছেড়ে, তারপর সোজা এসে ঢোকে বাচ্চাটার রুমে। কিন্তু সেখানে ঢোকে জানলাটা খোলা দেখা মাত্র বুকটা ছ্যাঁত করে ওঠে তার। কিন্তু ঘুমোতে যাবার আগে তো ওটা বন্ধ করে রেখেছিল। অন্যদিকে ক্রিপটাও খালি। মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে ওর। উত্তেজিত দুটো চোখ ক্রমাগত ঘুরে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। বুকের উপর এসে জমা বাঁধছে ভয়। আর তারপর সে দেখতে পায় ছেলেটাকে। একটা ছোট্ট শরীর ঘরের এক কোণে পুতুলের মতো পড়ে রয়েছে। স্যান্ডির নিঃশ্বাস যেন গলার কাছে এসে আটকে যায়। ছেলেটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে সে। হাত বাড়ানোর সময় বুঝতে পারে হাত দুটো কাঁপছে। ছেলেটার শরীর ঠান্ডা, একেবারে বরফের মতো ঠান্ডা। মরিয়া হয়ে ওকে জাগানোর চেষ্টা করে স্যান্ডি। অবাক হয়ে দেখে ছেলের মুখের ফোলা ভাবটা এখন আর নেই, কোথাও কোনো দাগ ছোপ নেই। এই প্রথমবার বাচ্চাটাকে একেবারে নিখুঁত দেখতে লাগছে। স্যান্ডির পেটের ভিতরটা গুলিয়ে আসছিল। সে বাচ্চাটার পাশেই জ্ঞান হারায়। লিভিং রুম থেকে একটা শব্দ কানে আসতে ঘুমটা ভেঙে যায় টনির। বিছানা থেকে নামতে নামতে সে ডাক দেয় তার স্ত্রীকে। খানিক নিস্তব্ধতার পর সূক্ষ্ম কণ্ঠে জবাব আসে, আমি ঠিক আছি। টনি বসে থাকে বিছানার ধারে। তার শরীর এখনো অর্ধেক ঘুমের মধ্যে। ড্যানির ফিউনারেলের পর সে চেষ্টা করেছে ঘুমিয়ে সেই সব স্মৃতি কাটিয়ে দেবার, কিন্তু পারেনি। এমন সময় আবার একটা ধূপ করে শব্দ হলো। সে দ্রুত উঠে পড়ে বিছানা ছেড়ে এবং এগিয়ে যায় হলের দিকে। লিভিং রুমে যেতে দেখে তার স্ত্রী পড়ে রয়েছে মেঝেতে। তার মধ্যে নড়াচড়া নেই। ঘরের আসবাবপত্র সরানো হয়েছিল। সবকিছু এদিক ওদিক হয়ে রয়েছে। মার্জেরি ধীরে ধীরে শ্বাস নিচ্ছে তখন। তার মুখ ফ্যাকাশে। মার্চ? টনি দ্রুত ছুটে যায় তার স্ত্রীর কাছে, কিন্তু মেয়েটা নড়ল না। ক্লান্ত স্বরে সে বলল, খুব গরম, সূর্যটা খুব গরম। আতঙ্ক চেপে বসছিল টনির উপর। সে ওকে উঠে বসতে সাহায্য করে এবং নিয়ে যায় কাউচের কাছে, সূর্য থেকে দূরে। আমি ডাক্তারকে ফোন করছি। না, দুর্বল কণ্ঠে বলল মার্জেরি। আমি এখন ঠিক আছি। সূর্যের আলোতে মাথাটা ঘোরাচ্ছিল আমার। ওর গালে আবার রং ফিরে আসতে শুরু করেছে। টনি নিজের চুলে হাত বোলায়। তুমি কাজকর্ম একটু কম করো। আমায় দেখতে খুবই খারাপ লাগছে, তাই না? গত রাতে নিজেকে আয়নায় দেখেছিলাম। খুব দুর্বল দেখাচ্ছিল নিজেকে। টনির বুক ভারী হয়ে ওঠে। আমি ডাক্তারকে বলছি তোমায় একবার দেখে যেতে। মার্জ যেন নিজের চিন্তায় বিভোর। কাল রাতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি, জানো? ড্যানি এসেছিল আমার কাছে। সেই ছোট্টবেলার মতো লাগছিল ওকে। টনি ওর পাশে বসে পড়ে। তারপর? আমি আবার সেই স্বপ্নটা দেখতে চাই, টনি। টনি ওকে কাছে টেনে নেয়। এক অদ্ভুত আকর্ষণ অনুভব হচ্ছিল নিজের স্ত্রীর প্রতি। আলতো করে মার্জারির চুলে হাত বোলাতে শুরু করে সে। এসব কিছুর মধ্যে আজব এক অস্থিরতা লেগে, কিন্তু সেসব মন থেকে দূর করে দেয় টনি। বেন বসে রয়েছে সুজানের পাশে। তার ভুরু কুঁচকে গিয়েছে। সুজানের হাতে ধরা মাইকের আংটিটা। তোমাকে ভালো লাগছে দেখতে। বেন চেষ্টা করলো মনটাকে অন্যদিকে নিয়ে যেতে। তোমাকেও। সুজান হালকা হাসে। বেন দীর্ঘশ্বাস ছাড়ে। না, আমাকে না। সুজানের মুখে আশঙ্কার ছাপ। শহরে অনেক কিছু ঘটছে বেন। যেমন? আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি না কিসে বিশ্বাস করব এখন। বেন এগিয়ে আসে ওর দিকে। কি ব্যাপার আমায় বলো। সুজান খানিক দ্বিধা করার পর বলল, তোমার মানসিক অবস্থা এখন কেমন আছে? মানে বলছি, তুমি কি ভ্যাম্পায়ারে বিশ্বাস রাখো? আমি জানি ম্যাটের গল্পে বিশ্বাস করা কঠিন। আমিও ভেবেছিলাম ও পাগলের মতো কথা বলছে, কিন্তু বিষয়টাকে নিয়ে ভাবার পর সেখানে কোনো ত্রুটি আমি খুঁজে পাইনি। তোমার মনে হয় এসব সত্যি? আমি বলছি না আমি সবকিছু বিশ্বাস করেছি, কিন্তু হঠাৎ থেমে যায় সে।
মাইকের মৃত্যুর ব্যাপারে সব মনে আছে তোমার? জানলার পাল্লাগুলো খুলে ফেলা হয়েছিল, কিন্তু কোনো দাগ ছিল না। সেটা কি করে সম্ভব? সুজান এক জায়গায় হাত দুটো জড়ো করে নেয়। আমি জানি না বেন, কিন্তু এগুলো বাস্তব তো হতে পারে না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু যা সব ঘটছে সেগুলো এড়িয়ে যাওয়া সহজ নয়। এটা মাইকের ঘরে ছিল। বেন সেটা খুঁটিয়ে দেখে। MCR, মাইক রায়ারসন। হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক নয়। সত্যিটাকে এড়িয়ে যাওয়া যাবে না। যদি যুক্তিগত দিক দিয়েও ভাবি, তাও এর কোনো মানে দাঁড়াচ্ছে না। তাও আমি ভ্যাম্পায়ারে বিশ্বাস করার চেয়ে ম্যাট মিথ্যে বলছে সেটাতেই বিশ্বাস করতে পছন্দ করব। বেন নিজের কপালে হাত বোলায়। দেখো, আমিও চাই এসব মিথ্যে হোক। আমি শুধু জানতে চাই আসল সত্যিটা কি। দীর্ঘ নিস্তব্ধতায় ভরে যায় ঘরটা। তারপর বেন চায় সুজানের দিকে। তোমার এক্স বয়ফ্রেন্ড ফ্লয়েড সেদিনও লম্বা কোট গায়ে চড়িয়ে কেন এসেছিল? কি? সুজান অবাক হয়। ওখানে প্রচুর সূর্যের আলো ছিল সেদিন, আর মনে হচ্ছিল ও ঠিক সূর্যের আলো পছন্দ করছে না। ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে ওঠে। কেউ কোনো কথা বলল না। নলি তখন ফ্লয়েডের খাবার নিয়ে সেলের কাছে আসে, কিন্তু ফ্লয়েড বাঙ্কে শুয়ে ঘুমোচ্ছে। এই যে ফ্লয়েড, উঠে পড়ো, তোমার খাবার এনেছি। কোনো উত্তর এলো না। হাতে চাবির গোছাটা নিয়ে নলি তাকায় বন্ধ গ্রিলের দিকে। অনেকে শরীর খারাপের ভান করে, যাতে অফিসাররা সেলের দরজা খুলে ভিতরে ঢুকলেই তাকে আক্রমণ করতে পারে। ফ্লয়েডকেও অনেকটা তেমনই লাগে নলির, কিন্তু তাও মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার রয়েছে এখানে। আর ঠিক এই সময় পার্কিন্স গিলেসপি সেখানে প্রবেশ করে। কি হয়েছে নলি? ওখানে দাঁড়িয়ে কি করছো? ফ্লয়েড নড়ছে না স্যার, আমার মনে হয় ও অসুস্থ। উনি এগিয়ে যান তার কাছে, দরজা খুলে ভিতরে ঢোকেন। তারপর ফ্লয়েডের কাছে গিয়ে উনি ধাক্কা দেন তার শরীরে। এই যে ফ্লয়েড, তুমি ঠিক আছো? ফ্লয়েড কোনো উত্তর দিল না। পার্কিন্স আরো জোরে তাকে ধাক্কা দেন এবং ফ্লয়েডের শরীরটা ধূপ করে পড়ে যায় মেঝেতে। ফাক, এ তো মারা গেছে। পার্কিন্স গিলেসপি অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ফ্লয়েডের ভাবলেশহীন মুখটার দিকে। নলি, আর কোনো কথা নয়, এখান থেকে চলো। বিড়বিড় করতে করতে উনি পিছিয়ে আসেন, কিন্তু নলি সেদিক থেকে চোখ সরাতে পারছিল না। একটা শীতল অনুভূতি খেলে যাচ্ছিল তার পিঠ দিয়ে। কি হলো স্যার? শুরুতে কোনো জবাব দিতে পারলেন না পার্কিন্স। একটু সময় নিয়ে কাঁপা কণ্ঠে বললেন, কিছু না, চলো ডাক্তারকে ডেকে আনি। বলেই উনি বেরিয়ে যান সেখান থেকে। ডিনার শেষে বেন চলে আসে ম্যাটের বাড়ি। ম্যাট তখন ঘুমাচ্ছিল। ওর নার্স বেনকে জানায় কাল সকালে ওর সাথে আবার দেখা করা যেতে পারে, তবে স্বল্প সময়ের জন্য। বেন খানিকক্ষণ শুধু তাকিয়ে থাকে ম্যাটের মুখের দিকে। যে লোকটাকে সে চিনত, সে মানুষটা এখন আর নেই। এখন এই মুখটাকে দেখে আরো বেশি বয়স্ক এবং ক্লান্ত দেখাচ্ছে। ম্যাট স্থির হয়ে শুয়ে, শরীরের চামড়া যেন কোনো মতে লেগে রয়েছে হাড়ের সাথে। বেনের হঠাৎ মনে হয় ম্যাটের হয়তো যেমন চিকিৎসার প্রয়োজন, এখানে সেটা সে পাচ্ছে না। এটা এমন কোনো জগৎ নয় যেখানে প্রার্থনা করে মানুষকে সুস্থ করে তোলা সম্ভব। এই জগৎ ওষুধের। সে হেঁটে এগিয়ে যায় ম্যাটের বিছানার ধারে। পরীক্ষা করে দেখে কোনো কাটা ঘা বা কোনো দাগ চোখে পড়ে কিনা, কিন্তু তেমন কিছু ছিল না। নিজেকে ভারী হতাশ মনে হচ্ছিল ওর। সে এবার হেঁটে যায় আলমারির দিকে। সেখানে সুন্দরভাবে ম্যাটের জামা কাপড় সাজিয়ে রাখা, কিন্তু তার মধ্যে একটা জিনিস ওর নজরে আসে, একটা ক্রুসিফিক্স। সেটা ছায়ার মধ্যে ঢুকে রয়েছে, হালকা দ্যুতি বের হচ্ছে তার থেকে। বেন ক্রসটা হাতে নিয়ে সেটা পরিয়ে দেয় ম্যাটের গলায়। এই সময় নার্স প্রবেশ করেন সেখানে। এটি কি করছেন? ওর গলায় ক্রস পরিয়ে দিচ্ছি, নরম গলায় বলল বেন। উনি কি ক্যাথলিক? এখন আপাতত সেটাই। বেনের কণ্ঠে গাম্ভীর্য লেগেছিল। তখন অনেক রাত হয়েছিল, যখন বনি সয়ারের বাড়ির রান্নাঘরের দরজায় টোকা পড়ে।
তার পরনে একটা ছোট অ্যাপ্রন ছাড়া আর কিছুই নেই। তার মুখে চওড়া একটা হাসি ফুটে ওঠে। দরজা খুলতে সে দেখতে পায় কোরি ব্র্যান্ড দাঁড়িয়ে সেখানে। বনি হেলান দেয় দরজায়। কি ব্যাপার কোরি? ছেলেটাকে অস্থির দেখায়। আমার মিটার চেক করতে এসেছো বুঝি? কোরির মধ্যেকার অস্থিরতা আরও বেড়ে যায়। সে বনিকে কাছে টানে। বনি হেসে ওঠে। কোরি দুহাতে বনিকে তুলে ধরে, তারপর দরজা বন্ধ করে দেয়। সে জানে এবার কোথায় যেতে হবে। তুমি শিওর তো ও বাড়ি আসবে না? কে? আমার স্বামী, সে বার্লিংটনে আছে। কোরি দেখে শুনে বনিকে শুয়ে দেয় বিছানায়। আলোটা জ্বেলে দাও, আমি তোমায় দেখতে চাই। কোরি ল্যাম্পটা জ্বালে। তার এপ্রনটা শরীর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এমন সময় আচমকা দরজা খোলার শব্দ হয়, আর সেই সাথে তৃতীয় এক কণ্ঠ কথা বলে ওঠে। বাহ, কি দারুণ দৃশ্য! বনি স্তব্ধ হয়ে যায়। কোরি মুখ তুলে তাকায়। তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মূর্তির দিকে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করছে সে। সেখানে দাঁড়িয়ে আছে রেজি সোয়ার। তার হাতে ধরা রয়েছে একটা শটগান। শোনো রেজিব, তুমি যেমনটা ভাবছো এটা তেমন নয়। ও এখানে চুরি করার জন্য ঢুকেছিল। বনি কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই চুপ কর! ধমক দেয় রেজি। আর বাবা, তুমি এখানে কি করছো? কোরির দিকে তাকিয়েছে সে। কোরি আতঙ্কে জমে যায়। প্লিজ আমায় গুলি করবেন না। আমি এসবের জন্য জেলে যেতে চাই না। আমায় যত খুশি মারুন, কিন্তু প্লিজ। ওঠো, তোমার প্যান্টের চেন খোলা। তার মুখের কোণে হাসি লেগে। কোরি চেষ্টা করে ওঠার, কিন্তু পা দুটো দুর্বল লাগছে এখন। শুনুন মিস্টার সোয়ার। আহা, আমায় রেজি বলে ডাকো। আমরা তো বন্ধু, তাই না? বনির মুখ তখন ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও আমায় রেপ করেছে। তুই একটা কথাও আর বলবি না। শীতল কণ্ঠে বলল রেজি। তারপর সে ফিরল কোরির দিকে। তোমার নাম তো ব্র্যান্ড, তাই না? পিট ব্র্যান্ডের ছেলে। কোরি মরিয়া হয়ে মাথা নাড়ে, ওর চোখে ভয় লেগে। আমি তার কাছে তেল বিক্রি করতাম। তোমার বাবা জানে তুমি এখানে? কোরি আবার নিজের মাথা নাড়ে। না, প্লিজ ওনাকে কিছু জানাবেন না। আর আপনি আমায় খুন করলে উনি খুবই দুঃখ পাবেন। আমার বিশ্বাস সে জানে না। তারপর সে ফেরে বনির দিকে। তুই এখানেই থাক, এক ফোঁটাও নড়বি না। আমি ওকে লিভিং রুমে নিয়ে যাচ্ছি কথা বলতে। চলো ব্র্যান্ড, আমার সাথে এসো। হাঁটার সময় কোরি হোঁচট খাচ্ছিল বারবার। পা দুটো যেন ভর সইতে পারছে না ওর। ওর মাথায় বিপদের সমস্ত চিন্তা খেলে যাচ্ছে। ঘুরে দাঁড়াও। লিভিং রুমে পৌঁছে বলল রেজি। কোরি ঘুরে দাঁড়ায়। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। সে চায় না কাঁদতে, কিন্তু নিজেকে সামলাতে পারছে না। তুমি জানো তুমি কি করেছো? রেজির কণ্ঠ শান্ত। কোরি কথা বলতে পারছিল না, উত্তর দিতে ভয় লাগছিল তার। তুমি অন্যের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছ। কোরি শুধু মাথা নাড়ে। তুমি জানো এইরকম লোকগুলো যখন ধরা পড়ে তখন তাদের সাথে কি করা হয়? কোরি আবার মাথা নাড়ে। বন্দুকের ব্যারেলটা নিজের মুখে ঢোকাও, আদেশ করে রেজি। কোরি সেটাই করল। পেটটা গুড়গুড় করে ওঠে ওর। এবার চোখ বন্ধ করো। কোরি নিজের চোখ বন্ধ করে। রেজি ট্রিগারে চাপ দেয়, কিন্তু কিছুই হয় না। শুধু একটা ফাঁপা শব্দ হয় বন্দুকে। কোরি জ্ঞান হারিয়ে উল্টে পড়ে মেঝেতে। রেজি নিচু হয়ে তাকায় তার দিকে, মুখের কোণে হাসি। তারপর সে ফেরে বেডরুমের দিকে। বনি, এবার তোমার পালা। কোরি ব্র্যান্ড যখন বাড়ি ফিরছিল তখন মাথার ঝিমঝিম করছিল তার। উল্টে পড়ার ফলে মাথায় লেগেছিল বেশ। সে ভাবার চেষ্টা করছিল কিভাবে এসব হলো। তখন 8টা বেজে গিয়েছে। রেজি হাসতে হাসতে তাকে রান্নাঘরের দিকে নিয়ে যায় এবং বলে, এই রাস্তা ধরে সোজা হেঁটে যাও, তারপর নিজের ট্রাকে করে শহরে চলে যাবে। 9:45-এর দিকে বোস্টনে যাবার একটা বাস আছে। তুমি চাইলে যেখানে খুশি যেতে পারো, তবে যদি আমি তোমায় আবার দেখতে পাই তাহলে নির্ঘাত খুন করব তোমায়। বনের চিন্তা করতে হবে না, ও ঠিক থাকবে। শুধু তুমি এই শহর থেকে কেটে পড়ো আর সবকিছু ভুলে যাও। কোরির কাছে আর কোনো বিকল্প ছিল না। সে হেঁটে চলেছে। এই রাতের অন্ধকার যেন দম বন্ধ করা মনে হচ্ছে তার কাছে।
হ্যালো মিস্টার ব্র্যান্ড। আচমকা এই ডাকে চমকে উঠে করি। তার বুকটা দ্রুত ওঠানামা করতে থাকে। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। লোকটা হেঁটে আসছে তার দিকে। আপনার তো ব্যথা লেগেছে মিস্টার ব্র্যান্ড। আপনি আমার নাম জানলেন কি করে? গলা কাঁপছে ওর। আমি অনেক কিছুই জানি, এটাই তো আমার কাজ। আপনি স্মোক করেন? একটা সিগারেট এগিয়ে ধরেছে লোকটা। করির এখন একটা প্রয়োজনও ছিল, সে গ্রহণ করে সেটা। সিগারেট জ্বালিয়ে লম্বা করে একটা টান দেয়। আপনি কি? নাম? আমেরিকানরা নাম নিয়ে খুব পরোয়া করে। আসুন, আপনার কাছে একটা গাড়ি বিক্রি করি। আমার নাম বিল স্মিথ। আসলে না, আমি হলাম বার্লো। এতে কি সাহায্য হবে? করি অজান্তেই হেসে ওঠে। আপনি বিদেশি তাই না? করি জানতে চায়। আমি অনেক দেশ ঘুরেছি, কিন্তু এখানে অনেক বিদেশি রয়েছে। কি কিছু ভুল বললাম? করি ধীরে ধীরে মাথা নাড়ে। কেমন একটা অদ্ভুত সুর রয়েছে বার্লোর কণ্ঠে। তার চোখ দুটো অন্ধকারেও জলজল করছে। এই শহরটা ভারী অদ্ভুত। মানুষেরা খুবই প্রাণবন্ত, কিন্তু সত্যিকারের খাটাখাটনি তারা বুঝে না। তারা ভাবে আসল দুঃখ কি তারা জানে, কিন্তু সত্যিকারের যন্ত্রণা তারা দেখেনি। তারা একে অপরের রক্ত নিয়ে টানাটানি করে, কিন্তু সেটা কারো থেকে আইসক্রিম ছিনিয়ে নেওয়ার মতোই। আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন? করির মাথা ঘুরতে শুরু করেছে। সে বুঝল সে মাথা দোলাচ্ছে। লোকটার কথাগুলোর একটা মানে দাঁড়াচ্ছে তার কাছে। এখানে সকলেই খুব হিংস্র হয়ে উঠেছে। যেমন হলো মিস্টার সয়ার। তার কাছে এত কিছু থাকার পরেও সে আপনার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, কি তাই না? করি আচ্ছন্নভাবে সম্মতি জানায়। এটা শুধু দৃষ্টিভঙ্গির বিষয়। এখানের প্রতিটা মানুষ পৃথিবীর সাথে যুক্ত, আর এখান থেকেই তারা খাঁটি জীবন ছিনিয়ে নেয়। করি আবার মাথা দোলায়। বার্লো হাসে। সে নিজের একটা হাত রেখেছে করির কাঁধে। তুমি শক্তপোক্ত একটা ছেলে। তুমি নিশ্চয়ই এখান থেকে যেতে চাও না, তাই না? করি দুদিকে মাথা নাড়ে। সুতরাং তুমি এখানেই থাকবে, আমি কথা দিলাম। আর যে মানুষ তোমার থেকে এত কিছু ছিনিয়ে নিয়েছে তার প্রতিশোধ তুমি নেবে। করি যেন চিন্তা করার শক্তি হারাচ্ছিল। বার্লোর কথাগুলো শুধু ঘুরছিল মাথায়। রাত 9টা। বেন হাসপাতালের বিছানায় বসে টিভি দেখছিল। এই সময় ফোনটা বেজে ওঠে। সেটা ছিল সুজ্যান। তার কণ্ঠ কাঁপছে। বেন, ফ্লয়েড মারা গিয়েছে। গত রাতে সে নিজের সেলে মারা যায়। ডক্টর কোডি বললেন ওর রক্তাল্পতা হয়েছিল, কিন্তু ওর হাই ব্লাড প্রেশার ছিল। বেন উঠে বসে। এখানে আরও ব্যাপার রয়েছে। ম্যাকডুওয়েল নামে এক পরিবার রয়েছে। তাদের 10 মাসের বাচ্চাটা মারা গেছে। পুলিশ ওর মাকে ধরে নিয়ে গেছে। তুমি জানো বাচ্চাটা কিভাবে মারা গেছে? মা বলল বাচ্চাটাকে দেখে অদ্ভুত কিছু লাগেনি, শুধুমাত্র সে মৃত অবস্থায় ছিল। সবকিছু আগে থেকেই যেন পরিকল্পিত ছিল। আরও আছে বেন। আর কি? কার্ল ফোরম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই সাথে মাইক রায়ারসনের দেহটা। বেন বড় করে শ্বাস নেয়। অনেক হয়েছে, আমি কালকেই বেরোচ্ছি হাসপাতাল থেকে। ওরা এত তাড়াতাড়ি তোমায় ছাড়বে? ওরা কিছু বলতে পারবে না। তোমার কাছে কোনো ক্রুসিফিক্স আছে? ক্রুসিফিক্স? না। আমি আর কি মারছি না সুজান। কোথাও থেকে একটা জোগাড় করতে পারবে তুমি? মেরি বোর্ডিনের কাছে একটা থাকতে পারে। এখান থেকে হাঁটা পথের দূরত্ব। না, রাস্তায় যাবে না, বাড়িতেই থাকুক। যদি প্রয়োজন হয় নিজে হাতে একটা বানাও। 2 কাঠি আঠা দিয়ে জুড়ে সেটা বিছানার কাছে রেখে দাও। বেন, আমার এখনো এসব বিশ্বাস হচ্ছে না। তুমি যা খুশি বিশ্বাস করো, তবে একটা ক্রস বানাও এক্ষুনি। কিন্তু আমার কথা ভেবে করো এটা। ঠিক আছে। কাল 9টা নাগাদ হাসপাতাল আসতে পারবে? হ্যাঁ, পারবো। ঠিক আছে। দুজনে তারপর ম্যাটকে গিয়ে সব বলবো। তারপর যাব ডক্টর কোডির কাছে। উনি তোমায় পাগল ভাববেন। জানি, কিন্তু অন্ধকার হলে ওগুলোকে খুব বাস্তব বলে মনে হচ্ছে, তাই না? সুজান সেটা অস্বীকার করতে পারল না। বেনের চিন্তা হঠাৎ চলে যায় মিরান্ডার মৃত্যু স্মৃতির দিকে। সেই অ্যাক্সিডেন্ট, সেই চিৎকার, ভয়ের শিহরণ খেলে যায় বুকে। সুজান, হ্যাঁ। নিজের খেয়াল রেখো।
ফোনটা রেখে দেয় বেন। সে তাকায় টিভির দিকে, কিন্তু ওর মন পড়ে রয়েছে অন্য কোথাও। নিজেকে বেশ অসহায় লাগছিল তার। সে তাকায় বাইরে, অন্ধকারের দিকে। পোর্টল্যান্ডের কাউন্টি মঠটা শীতল এবং আবছা ফ্লুরোসেন্ট আলোতে পরিপূর্ণ। তখন সবেমাত্র 10টা বেজেছে। দুজন কর্মচারী, বাডি বসকম এবং বব গ্রিনবার্গ, সদ্য আসা একটা দেহ ঢোকাচ্ছিল সেখানে। বাডি তখন ভিকটিমের পায়ে লাগানো ট্যাগটা চেক করে। সেখানে লেখা ফ্লয়েড মার্টিন টিবিট, সেক্স মেল, ভর্তির দিন 4 অক্টোবর 1975, ময়না তদন্তের তারিখ 5 অক্টোবর 1975, পরীক্ষক JM কোডি। বব এই সময় একটা লকারের হ্যান্ডেল ধরে টান দেয়। সেটা খুলতে অবাক হয়ে যায় সে। ওটা খালি। আরে, এটা তো খালি বলে ওঠে সে। কেউ কি ইয়ার্কি মারছে নাকি? আমি তো সারাক্ষণ এখানেই ছিলাম, কেউ তো ঢোকেনি এখানে। মনে হয় অন্য কারো শিফটে হয়েছে এটা। আচ্ছা, কি নাম লেখা আছে? ম্যাকডুগাল। আর INF মানে কি? ইনফেন্ট মানে সদ্যজাত শিশু। হে ভগবান, আমাদের চাকরিটা এবার চাপে মনে হচ্ছে। মার্ক পেট্রির আচমকা ঘুমটা ভেঙে যায়। কোথাও থেকে একটা আঁচড়ানোর শব্দ আসছে। মাথা ফেরাতে জানলায় একটা মুখ দেখতে পায় সে। ড্যানি গ্লিক তাকিয়ে আছে ওর দিকে। চোখ দুটো বড় বড় লাগছে, ঠোঁট জোড়া ফ্যাকাশে। ফিস ফিস করে ড্যানি। মার্কের হঠাৎ করে প্রচণ্ড ভয় করতে শুরু করে। ওর সমস্ত দেহ কাঁপতে শুরু করেছে। না, সেটা শুধু প্রাণের ভয় নয়, আরো ভয়ানক কিছু মিশিয়ে আছে তাতে। এই অদ্ভুত ইচ্ছেটাকে দূর করার চেষ্টা করে মার্ক। ড্যানির চোখ জোড়া ওকে যেন টেনে নিয়ে যেতে চাইছে জানলার দিকে, কিন্তু মার্ক জানে ওকে ভিতরে আমন্ত্রণ জানানো যাবে না। মার্ক, আমার ভিতরে আসতে দে, আমি আদেশ করছি। সে আদেশ করছে। মার্ক ধীরে ধীরে এগোতে শুরু করে জানলার দিকে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না সে। ড্যানির মুখটা জলজল করে ওঠে। মার্ক এই সময় স্কুলের একটা কবিতা আওড়াতে শুরু করে। মনটাকে অন্যদিকে নিয়ে যেতে চায় সে। ড্যানি হিসিয়ে ওঠে। জানলা খোল মার্ক। মার্ক ক্রমাগত আওড়ে চলেছে সেই কবিতা। নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। এই সময় হঠাৎ ওর চোখে পড়ে একটা প্লাস্টিকের ক্রস পড়ে রয়েছে ডেস্কে। কোনো কিছু না ভেবে সেটা তুলে নেয় সে। তারপর জোর গলায় বলে ওঠে, নে, এবার আয়। ড্যানির মুখটা হাসিতে বেঁকে যায়। জানলাটা খুলে ধরে সে। একটা পা রাখে ভিতরে, এখনো মুখে হাসি লেগে। তার শীতল হাত মার্ককে খামচে ধরে। মার্ক তৎক্ষণাৎ ক্রসটা ড্যানির মুখে ঠেকিয়ে দেয়। নিঃশব্দে চেঁচিয়ে ওঠে ড্যানি। তার শরীর থেকে পুড়ে যাওয়ার মতো ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে সে পিছনে সরে এসে ঝাঁপ দেয় জানলা দিয়ে। তাদের সেই ধূপধাপ শব্দে মার্কের বাবা তখন জেগে উঠেছে। বাপরে, এটা আবার কি ছিল? 2-3 মিনিট বাদে মার্কের ঘরের দরজা খুলে যায়, কিন্তু ততক্ষণে সে নিজেকে শান্ত করে ফেলেছে। মার্ক, তুই কি জেগে আছিস বাবা? হেনরি আলতো কণ্ঠে জিজ্ঞেস করে। হ্যাঁ, জেগে আছি। কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, মনে হয়। তুই ঘুমের মধ্যে কথা বলছিলি। সরি। না না, সরি বলার কিছু নেই। জল খাবি? মার্ক মাথা নাড়ে। হেনরি এদিক ওদিক চোখ বোলায়। অদ্ভুত ভয়ের অনুভূতি জাগছে তার মধ্যে। সবকিছু ঠিকঠাকই লাগছে। জানলাটা বন্ধ এবং কোনো কিছুই এদিক সেদিক পড়ে নেই। সব ঠিক আছে তো মার্ক? হ্যাঁ বাবা, ঠিক আছে। বেশ, তাহলে গুড নাইট। গুড নাইট। হেনরি বেরিয়ে আসে ঘর থেকে এবং মার্ক চেষ্টা করে নিজেকে রিল্যাক্স করার। ভয়টা এখন অনেকটা কেটে গিয়েছে। ঘুম ঘুম পাচ্ছে এখন। মার্কের হাতে তখনও ধরা রয়েছে সেই প্লাস্টিকের ক্রসটা। রোববার সকাল 9:10। বেন তখন সুজানকে নিয়ে চিন্তা করছিল। এমন সময় ফোনটা বেজে ওঠে।
হ্যালো, তুমি কোথায়? রিল্যাক্স, আমি এখন ম্যাটের বাড়িতে। উনি তোমার সাথে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে চান। তুমি এখানে আসোনি কেন? আমি গিয়েছিলাম, কিন্তু তুমি তখন ঘুমাচ্ছিলে একেবারে নাক ডেকে। ও, ওরা বোধহয় আমার স্লিপিং পিল দিয়েছিল। যাই হোক, ম্যাট কেমন আছে? এসে নিজেই দেখে যাও। আর কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। বেন দ্রুত গায়ে কাপড় চড়িয়ে বেরিয়ে পড়ে। ম্যাটকে আগের চেয়ে ভালোই লাগছে। সুজান উজ্জ্বল নীল রঙের ড্রেস পরে বসে রয়েছে তার বিছানার পাশে। বেন সেখানে প্রবেশ করতে ম্যাট নিজের একটা হাত তোলে। বসো। বেন একটা চেয়ার টেনে নেয়। এখন কেমন লাগছে? দুর্বল, তবে সুস্থ আছি। ওরা আমায় ডিমের পোচ খাওয়ালো। বাড়িটায় কেমন বয়স্ক বয়স্ক গন্ধ লেগে রয়েছে। বেন সুজানের কাছে গিয়ে ওর কপালে চুমু খায়। গতকাল রাতের পর নতুন কিছু হয়েছে? না, নতুন কিছু আর কানে আসেনি। বেন তাকায় ম্যাটের দিকে। আপনি কথা বলতে পারবেন তো? ম্যাট নিজেকে একটু ঠিক করে নেয়। হ্যাঁ, পারবো। আর এইটার জন্য বেশ ভালো লাগছে। বুকে ঝুলানো ক্রসের দিকে ইঙ্গিত করে সে। আপনার কন্ডিশন এখন কেমন আছে? স্বাভাবিক। তখন ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু জিমি বলল এটা শকের ফলে হয়েছে। আমি ওকে এই নিয়ে কিছুই বলিনি। কাজটা কি ঠিক করেছি? হ্যাঁ, কিন্তু আজ তার সাথে দেখা করতে হবে আমাদের, এবং তাকে সব জানাতে হবে। বেশ, ওকে কিছু কথা শোনাবারও আছে আমার। লোকটা আমায় একটু পাইপ টানতেও দেয়নি, জানো। বেন ফিরে যায় সুজানের দিকে। এখানে যা যা হচ্ছে সেসব কেউ আপনাকে জানিয়েছে? না, এখনো বলেনি। আচ্ছা, তাহলে শুরুতে বলুন এই বাড়িতে কি হয়েছিল। ম্যাটের মুখে গম্ভীর ভাব ফুটে ওঠে। মজার ব্যাপার কি জানো, মন যেসব জিনিসকে বিশ্বাস করতে চায় না সেগুলো স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটা চাইলেও করা যায় না। একেবারে ঠিক। ম্যাট নিজের কাহিনী বেনকে শোনায়। মাঝে একটু থামতে হয় ওষুধ খাবার জন্য। কথা শেষ হতে সেখানে চুপ থেকে প্রশ্ন করে, কি মনে হয়? বেন কিছু যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। শেষে বরখাস্ত করে সেগুলো, কারণ জানলা দিয়ে ঝাঁপ দিলে মাটিতে পড়ার কথা, কিন্তু সেখানে কোনো ছাপ ছিল না। ম্যাট তালি দিয়ে ওঠে। সাবাস, খাঁটি গোয়েন্দাদের মতো কথা। সে তাকায় সুজানের দিকে। তোমার কি মত? সুজান দ্বিধা করে। আমি এগুলো পুরোপুরি অস্বীকার করছি না, তবে এই শহরে যে ভ্যাম্পায়ার ঘুরে বেড়াচ্ছি সেটাই আমার এখনো সন্দেহ আছে। প্রয়োজন হলে আমি লাই ডিটেক্টর টেস্ট দিতেও রাজি আছি। সুজান মাথা ঝাঁকায়। না, আমি জানি কিছু একটা অদ্ভুত ঘটছে, শুধু ওই। ম্যাট হালকা করে চাপড় দেয় ওর হাতে। বুঝতে পারি, কিন্তু ততক্ষণ ধরা যাক এগুলো সত্যি। কোনো সায়েন্টিফিক মেথডও এর মধ্যে থাকতে পারে। এখন আর বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই, বলে ওঠে বেন। আমিও একমত। তো এবার কি প্ল্যান? আপনি হলেন রিসার্চার জেনারেল। যেহেতু আপনাকে এখানেই থাকতে হবে, তাই এই কাজের জন্য আপনি সবচেয়ে উপযুক্ত মানুষ। লরেটা স্টার্জারকে দিয়ে এবার তবে লাইব্রেরিটা খোলাতে হবে। হ্যাঁ, যা যা বই পাবেন সব জোগাড় করুন। সাইকোলজিক্যাল, প্যাথোলজিক্যাল, মাইথোলজিক্যাল সব। এবার তাহলে নোটবুক লেখা শুরু করব। আর তোমরা কি করবে? প্রথমে যাব ডক্টর কোডির কাছে। উনি রায়ারসন আর ফ্লয়েডকে পরীক্ষা করেছেন। উনি হয়তো ড্যানি গ্লিকের কবর খুঁড়তে সাহায্য করতে পারবেন। সুজান ভুরু কুচকায়। উনি রাজি হবেন? করতে পারবে। মেড স্কুল অনেক কি পাল্টে দেয়। আমরা সরাসরি মাস্টার হাউসেই তো যেতে পারি। বেন নিজের মাথা নাড়ে, কারণ আমরা মনে করছি এটা সত্যি। ওখানে গেলে আমরা বিপদেও পড়তে পারি। ভ্যাম্পায়াররা তো দিনে ঘুমায়। স্ট্রেকার ভ্যাম্পায়ার নয়, সে সূর্যের আলোতে বেরোতে পারে। সেখানে গেলে হয়তো বন্দী হয়ে যেতে পারি আমরা। ম্যাট উঠে বসে। কিন্তু কোডি যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা সূর্যাস্তের সময় ড্যানি গ্লিকের কবর খুঁড়ব। ম্যাটের চোয়াল শক্ত হয়ে ওঠে। খুব সাবধান বেন। মাথা ঝাঁকায় বেন। তোমরা ফাদার ক্যালাহানের সাথে দেখা করো, ওনার থেকে পবিত্র জলটল পেয়ে যাবে। ঠিক আছে, তার সাথে কথা বলবো। এই সময় একজন নার্সের সাথে ডক্টর জিমি কোডি প্রবেশ করেন সেখানে। আমি বিরক্ত করছি না তো? না না, এসো। আমার পাইপটা কিন্তু এবার চাই। সেটা দিতে পারবো না। আপনাকে রিলিজ করবো 11 তারিখ, তারপর নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। বেন আর সুজেন একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারপর একসময় সেই হাসি মিলিয়ে যায়। হয়তো তারা ভাবছে ওরা বুঝি পাগল হবার দোরগোড়ায়।
11:20 নাগাদ জিমি কোডি বেনের রুমে আসে। আপনার সাথে কিছু কথা আছে, তার আগে আমি তোমার মাথাটা পরীক্ষা করব। সে বেনের মাথার চুলগুলো সরায়। একটু ব্যথা লাগতে পারে। একটা ব্যান্ডেজ বের করে সে। ভালোই ফুলেছে। সে তারপর বেনের চোখ পরীক্ষা করে। কোনো রকম মাথা ঝিমঝিম করছে কি? না। ডাবল ভিশন? সে যেবার ভরপুর মদ খেয়েছিলাম সেইবার। বেশ, তুমি এখন সুস্থ। এবার বলো, কি বলবে বলছিলে? টিবিট আর ম্যাকডুগালের বাচ্চাটাকে নিয়ে, তাই তো? বেন মাথা ঝাঁকায়। আমি গিলেস্পিকে যা যা বলেছি সেটাই বলতে পারি। 1, আমি খুশি যে এসব কাগজ কলমে লেখা হয়নি। আর 2, আমি জানি না এরকম কে করতে পারে। এখানের কেউ করতেই পারে না। আজব আজব চরিত্র এখানে রয়েছে ঠিকই, কিন্তু সে থামে। বাকিদের বিভ্রান্ত মুখের দিকে সে তাকায়। তোমরা জানো না, তাই না? কি জানার কথা বলছেন? গতকাল মর্গ থেকে কেউ বডিগুলো চুরি করেছে। সুজানের মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। জিমি ভুরু কুচকায়। তোমরা কিছু জানো নাকি? বেন তাকায় জিমির চোখের দিকে। আমার বিশ্বাস আমরা জানি। 12:10 মধ্যে সমস্ত বর্ণনা শেষ করে ওরা। বেন নিজের লাঞ্চে হাতও দেয়নি তখনও। শুধু ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ভ্যাম্পায়ার আর ম্যাড এসবে বিশ্বাস করেন? তাহলে তো হেসে উড়িয়ে দেওয়া যায় না। বেন আর সুজ্যান কোনো কথা বলল না। আর তুমি চাও আমি ছেলেটার শরীর কবর খুঁড়ে তুলি? সে একটা শিশি বের করে এগিয়ে দেয় বেনের দিকে। অ্যাসপিরিন কখনো ব্যবহার করেছো? হ্যাঁ, প্রচুর করেছি। কিভাবে এটা কাজ করে জানো? না, কেউই জানে না। এটা অনেকটা ম্যাজিকের মতো। কখনো কখনো কাজে দেয়, আবার কখনো কখনো দেয় না। সুজেন বলল, তাহলে আপনি রাজি? ক্ষতির আর কি আছে? যদি ছেলেটা মারা গিয়ে থাকে তাহলে সে মৃত, আর যদি তা না হয় তাহলে পরের কনফারেন্সে বলার জন্য একটা গল্প আমার কাছে আছে। আমি বলবো আমি এনসেফ্যালাইটিস চেক করছিলাম। সেটা হওয়া কি সম্ভব? জিমি মাথা নাড়ে। তাহলে কবে যাবে? কাল কিংবা মঙ্গলবার। তাহলে কি আশা রাখতে পারি? কবরস্থ করার পর 1 সপ্তাহ কেটে গেছে। হ্যাঁ, সুতরাং শরীরে পচন ধরবে, চুল আর নখ খানিকটা বাড়বে, চোখ ঢুকে যাবে কোটরে। সুজেনের গা গোলাতে শুরু করেছিল। আর যদি দেহটা ঠিকঠাক লাগে তাহলে কি হৃৎপিণ্ডে ছুচালো কাঁট ঢোকানো যাবে? মেডিকেল এক্সামিনার থাকাকালীন সম্ভব নয়। যদি সেটা স্বাভাবিক লাগে তাহলে ওটাকে ময়না তদন্তের জন্য পাঠাবো, আর অপেক্ষা করব অন্ধকার হবার। তারপর দেখা যাক। আর যদি সে তখন জেগে ওঠে, সেটা কল্পনা করতেও কেমন কেমন লাগছে। এখন মনে হচ্ছে সবকিছুই সম্ভব। আমি কি ওখানে থাকতে পারি? হ্যাঁ, বোধ হয়। বেন উঠে দাঁড়ায়। জিমিও উঠে পড়ে। আমরা কফি শপে অপেক্ষা করব। আমাদের কিছু কর্তব্য আছে তার আগে। কর্তব্য আছে? গ্লিক পরিবারকে এনসেফ্যালাইটিসের গল্পটা শোনাবো। তুমি ভান করবে আমার কর্মচারী হিসেবে। কোনো কথা বলতে হবে না। ওদের তো ব্যাপারটা ভালো লাগবে না, তাই না? তুমি ওদের জায়গায় থাকলে তোমার লাগতো না? ওদের পারমিশন নেওয়া কি জরুরি? সুজান জানতে চায়। টেকনিক্যালি না, রিয়েলিস্টিক্যালি হ্যাঁ। যদি তারা না করে দেয় তাহলে আমাদের কোর্ট অর্ডারের প্রয়োজন, যেটা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। জিমি থামল, তারপর বলল, শুধু আমরা ড্যানি গ্লিকের দেহ কোথায় আছে সেটাই শুধু জানি, বাকি দেহগুলো উধাও। বেন আর জিমি কোডি 1:30 নাগাদ গ্লিকদের বাড়ি এসে পৌঁছায়। টনির গাড়ি বাইরেই দাঁড় করানো ছিল, কিন্তু বাড়িতে কেউ জবাব দিচ্ছিল না। তারা চলে যায় উল্টো দিকের বাড়িতে। সেখানে ডিকেন্সরা থাকে। পলিন ডিকেন্স নিজের ওয়েট্রেসের ইউনিফর্মে বেরিয়ে আসে। হ্যালো পলিন, গ্লিকরা কোথায় বলতে পারবে? আপনারা জানেন না? অবাক দেখায় পলিনকে। কি জানার কথা বলছো? মিসেস গ্লিক আজ সকালে মারা গিয়েছে। টনি এখন হাসপাতালে। বেন আর জিমি একে অপরের দিকে তাকায়। দেহটা কোথায়? শুনলাম পার্কিন্স ওনাকে ক্যাম্বারল্যান্ডে নিয়ে গেছেন। এদিকে কার্ল ফুডম্যানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। পলিন সামনের খালি বাড়িটার দিকে তাকায়। আমি যদি কুসংস্কারী হতাম তাহলে হয়তো ভয় পেতাম। কিসের ভয়? কিছু জিনিসে। সে নিজের বুকে লাগানো ক্রসটা চেপে ধরে।
ওরা দুজনে চুপচাপ বসে থাকে খানিকক্ষণ। তাহলে এবার কি? সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। ক্যাম্বারল্যান্ডের ফিউনারাল হোম চালায় মরি গ্রিন। 9 বছর আগে আমি তার ছেলেকে সিপিআর দিয়েছিলাম। হয়তো সেটা কাজে আসতে পারে। দেহটা নিশ্চয়ই মেডিকেল এক্সামিনারের কাছে আছে। হয়তো না। আজ রোববার। নরবার্ট ফাঁকিবাজ। সম্ভবত বাড়ি বসে টিভি দেখছে সে। যদি আমরা তাড়াতাড়ি করি তাহলে দেহটা পরীক্ষা করার সুযোগ পেতে পারি। বেন মাথা ঝাঁকায়। তাহলে চলো। সে ভাবে ফাদার ক্যালাহানকে ফোন করবে, কিন্তু আপাতত অপেক্ষা করা যেতে পারে। বাস্তব আর কল্পনা সব যেন মিশে যেতে শুরু করেছে। তারা নিঃশব্দে গাড়ি চালিয়ে চলে। বেনের মনে চিন্তার ঝড় চলছিল। কার্ল ফোরম্যান মিসিং, সেই সাথে ফ্লয়েড টিবিট, ম্যাকডুগালের বাচ্চাটা এবং মাইক রায়ারসনের দেহটাও উধাও। এইভাবে কতজন সবার নজরের আড়ালে নিখোঁজ হয়ে যেতে পারে? 200 জন নাকি আরও বেশি? ওর হাত ঘামতে শুরু করেছে। পুরো ব্যাপারটা একটা খারাপ দুঃস্বপ্নের মতো লাগছে। একটা ভ্যাম্পায়ারদের দল খুব সহজে গড়ে উঠতে পারে এখানে। ছোটখাটো একটা শহর, বাইরের কারো নজরে পড়বে না। হ্যাঁ, ড্যানি মাইককে আক্রমণ করে। আর মাইক কি ফ্লয়েডকে আক্রমণ করেছিল? ম্যাকডুগালের বাচ্চাটা কি তার বাবা মাকে আক্রমণ করে? আচ্ছা, ওদের চেক করে দেখেছে কেউ? ডক্টর প্লোম্যান বোধহয় ডেকেছিলেন ওদের, তবে চেক করেছে কিনা জানি না। তাদের চেক করে দেখা দরকার। এখানে কোনো অপরিচিত মানুষ কিছু না ভেবেই চলে আসবে, কিন্তু প্রতিটা দরজার উপরে লুকিয়ে থাকবে রক্তশোষা প্রাণীগুলো। অপেক্ষায় থাকবে কখনো অন্ধকার হবে। দিন দিন সকালের দিকে রাস্তায় মানুষের সংখ্যা কমবে। আহা, এত কিছু আগে থেকে ভেবো না। কিছুই প্রমাণ হয়নি এখনো। প্রমাণ যথারীতি জড়ো হতে শুরু করেছে। যদি এটা টাইফয়েড হতো তাহলে হয়তো কোয়ারেন্টাইন লেগে যেত শহরে, হয়তো। কিন্তু এখনো অবধি একজন মানুষ অদ্ভুত কিছু দেখেছে, আর সে মানুষটা মাতাল নয়। যদি লোকে এটা জানতে পারে তাহলে ওনার উপর হাসবে। কে হাসবে? পলিন ডিকেন্স। সে যথারীতি ভয় পেয়ে রয়েছে। তার কথা আলাদা, তবে বেশিরভাগ মানুষের জল তেল এইসব নিয়ে বেশি মাথা ব্যথা। তারপর মর্গে পৌঁছানো অবধি কোনো কথা বলল না ওরা। সেখানে পৌঁছে গাড়ি থামায় জিমি। রেডি তো? মনে তো হচ্ছে। তারা বেরিয়ে আসে গাড়ি থেকে। দুপুর 2টোর দিকে সুজানের অস্থির অস্থির ভাব হতে শুরু করে। সে নিজের পার্স নিয়ে চলে আসে নিচের তলায়। ওখানে ওর মা রান্না বান্না করছেন এবং ওর বাবা টিভি দেখছেন। কোথায় যাচ্ছিস? ওর মা জিজ্ঞেস করে। একটু হাওয়া খেতে। 6টার মধ্যে ফিরে আসিস। ঠিক আছে। গাড়ি নিয়ে বেরোনোর সময় ওর মাকে দেখে ও হাত নাড়ায়। ওর মা শুধু তাকিয়ে থাকে ওর দিকে। দুজনের মধ্যেকার সম্পর্ক খানিক জটিল হয়ে গিয়েছে, তবে সুজান জানে তাকে এখন যেতেই হবে। যাবার পথে ক্যাম্বারল্যান্ডে থেমে একটা খবরের কাগজ আর সোনালি রঙের একটা ক্রুসিফিক্স কিনে নেয় সে। দুপুরটা বেশ উজ্জ্বল এবং শান্তিপূর্ণ। তার চিন্তা চলে যায় বেনের দিকে। প্রার্থনা করে ওদের জীবনে যেন একটা হ্যাপি এন্ডিং থাকে। সালেম ফ্লটের কাঁচা রাস্তা ধরে যাওয়ার সময় চোখ চলে যায় বাড়িটার দিকে। একটা শিহরণ খেলে যায় ওর সমস্ত শরীরে। কেন কেউ মাস্টার হাউসটা কিনতে গেল? বিশেষ করে জানলাগুলো বন্ধ কেন থাকে? মাস্টার পাহাড়ের নিচে আসতে সে গাড়ি থামায়। লম্বা করে একটা শ্বাস নিয়ে গলায় ঝুলিয়ে নেয় ক্রুসিফিক্সটা। হাতে তুলে নেয় একটা ছুচালো কাঠের টুকরো। গাছের আড়াল থেকে মাস্টার হাউসটা এবার নজরে পড়ছে ভালো করে। ভয়টা এবার যেন আরো জোরালো লাগছে, ম্যাটের বাড়ির থেকেও বেশি। হয়তো এটা সেই মুহূর্ত যখন হরর মুভির হিরোইনদের উল্টো দিকে ফিরে যাওয়া উচিত। কিন্তু সে এগিয়ে চলে। কোনো রকমে হাতড়ে হাতড়ে সে চলে আসে বাগানের ধারে। এমন সময় একটা গাড়ির ইঞ্জিন হুঙ্কার দিয়ে ওঠে। আতঙ্কে জমে যায় সুজানের শরীর। স্ট্রিকার। সে শহরের দিকে যাচ্ছে। জানলার একটা ভাঙা অংশ দেখা যাচ্ছে। সুজান ঠিক করলো এগিয়ে যাবে আরেকটু, কিন্তু ভয়টা তখনও জমে রয়েছে তার মধ্যে। সেটা বেড়ে চলেছে ক্রমাগত। আর ঠিক সেই মুহূর্তে ও জানত কেউ ওর পিছনে রয়েছে। একটা হাত এসে খামচে ধরে ওর কাঁধ। সন্ধে 6:45 দিকে বেন নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং চলে যায় জানলার কাছে।
একটা সিগারেট পেলে ভালো হতো, বিড়বিড় করে সে। হ্যাঁ, সেটা যদিও বিষ, তবে আমিও একটা খেতাম এখন। 1 বছর আগে এসব ছেড়ে দিয়েছি, তাও বারবার হাতটা চলে যায় প্যাকেটের দিকে। বেন তাকায় ওর দিকে। উইল পাওয়ার বাড়ানোর জন্য কাছাকাছি একটা রেখে দিতাম, যেমন মাতালরা নিজের ঘরে একটা স্কচের বোতল রাখে তেমন। বেন তাকায় ঘড়ির দিকে। 6:47। সূর্য ডুববে 7:02 নাগাদ। মরি গ্রিন ওদের ভদ্রভাবে অভ্যর্থনা জানায়। তার চোখে কালো ফ্রেমের চশমা। আরে জিমি, কোথায় ছিলে এতদিন? পৃথিবীকে সর্দি কাশির থেকে রক্ষা করছিলাম। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু বেন মায়ার্স। মরি হাত মেলায়। জিমির বন্ধু মানে আমারও বন্ধু। এসো, ভিতরে এসো। তোমার থেকে বড়সড় একটা সাহায্যের দরকার। মরির একটা ভুরু উঁচু হয়ে যায়। বড়সড় সাহায্য? তুমি আমার ছেলের জন্য যা করেছো তার কাছে কোনো কিছুই বড় নয়। জিমি হাসে। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেটাই করত। মরিও হাসে। বেশ, বলো কি দরকার? নোরবার্ট কি মিসেস গ্লিকের দেহ নিয়ে এসেছে এখানে? না, এখনো না। সে 11টার দিকে এসে যাবে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। কি দুঃখজনক ঘটনা ভাবো। মেয়েটা কি সুন্দর প্রাণোজ্জ্বল ছিল। ওকে রিয়ার্ডন এখানে নিয়ে আসে। তোমার রোগী ছিল নাকি? জিমি মাথা নাড়ে। না, তবে বেন আর আমি তার কাছে খানিকক্ষণ বসতে চাই। বসতে চাও মানে পরীক্ষা করতে চাও? না, শুধু বসতে চাই। মরি ওকে ভালো করে দেখে। ইয়ার্কি মারছো বলে তো মনে হচ্ছে না। তা কেন? সেটা বলতে পারবো না। মরি নিজের কফিতে চুমুক দেয়। কোনো ইনফেকশন হয়েছিল তার? হ্যাঁ, তবে সেটা স্বাভাবিক নয়। তুমি চাও আমি এই ব্যাপারে কাউকে কিছু না বলি? হ্যাঁ। আর যদি নোরবার্ট এসে পড়ে? তাকে আমি বুঝে নেব। বলবো রিয়ার্ডন আমায় এনসেফালাইটিস চেক করার জন্য বলেছে। মরি খানিক ভাবে সেটা নিয়ে, তারপর মাথা ঝাঁকায়। হ্যাঁ, নোরবার্টের মাথায় বেশি বুদ্ধি নেই যে সে এসব নিয়ে চিন্তা করবে। ঠিক আছে, করতে পারো। জিমি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। থ্যাংক ইউ মরি। মরি তার দিকে চাবিটা এগিয়ে দেয়। আর বেরোনোর আগে দরজা লাগিয়ে দিও। জিমি চাবিটা ঢুকিয়ে নেয় পকেটে। অবশ্যই। পরিবর্তে একটা কাজ করো আমার জন্যে। হ্যাঁ, বলো। যদি মহিলা কিছু বলে তাহলে সেটা লিখে রেখো। ঠাট্টার সুরেই কথাটা বলে সে, কিন্তু ওদের মুখের গাম্ভীর্য দেখে সে পরে বলল, আরে আমি মজা করছি। বেন নিজের ঘড়ি দেখে। 7টা প্রায় বাজতে যায়। ওটার দিকে তাকিয়ে থাকলে ওটা দ্রুত চলবে না। বিড়বিড় করে জিমি। সে টিভিটা বন্ধ করে দেয়। ঘরটা নিস্তব্ধতায় ভরে যায়। মার্জেরি ক্লিকের দেহটা শুইয়ে রাখা রয়েছে স্টিলের টেবিলে। একটা চাদর ছড়ানো রয়েছে তার উপর। সেখানে ঢোকে জিমি প্রথমে তাকে পরীক্ষা করে ভালো মতো। কোনো সজীবতা, কোনো রিগর মর্টিস নেই। ঠিক মাইক রায়ারসনের মতো। বেন ঢোক গেলে, কি মনে হচ্ছে? এত তাড়াতাড়ি কিছু বলা যাবে না। জিমি তাকায় নিজের ঘড়ির দিকে। ক্রসটা কোথায়? আমার কাছে নেই। দীর্ঘশ্বাস ছাড়ে জিমি। মেডিকেল টেবিল থেকে দুটো অস্ত্র তুলে সেটা টেপ দিয়ে ক্রসের মতো জোরে সে। তারপর সেটা এগিয়ে দেয় বেনের দিকে। এবার এটাকে পবিত্র বানাও। বেন দ্বিধা করে। আসলে আমি এসব নিজের মধ্যে কিছু একটা বানাও, তাড়াতাড়ি। বেন শ্বাস নেয়। ইন দ্য নেম অফ দ্য ফাদার, দ্য সন অ্যান্ড দ্য হোলি ঘোস্ট। কথাগুলো আপনা থেকেই ভেসে উঠতে শুরু করে মনে। কিন্তু আচমকা চাদরটা নড়ে ওঠে। একটা হাত বেরিয়ে আসে সেখান থেকে। সেটার আঙুলগুলো কাঁপতে শুরু করেছে। হে ঈশ্বর! জিমি ফিসফিসিয়ে ওঠে। মার্জেরি উঠে বসেছে। চাদরটা নেমে এসেছে তার পায়ের উপর। তার কণ্ঠ ঘড়ঘড়ে, তার মুখ ফ্যাকাশে। তার পাঁচরা নড়ে উঠতে ধমক দেয় জিমি। এই, ওখানেই থাকো। বেন ক্রসটা তুলে ধরে তার সামনে। সেটা চকচক করে ওঠে। মার্জারি সংকুচিত হয়ে যায়। মুখের সামনে হাত নিয়ে চলে আসে নিজের। এই তো, কাজে দিচ্ছে। বেন এগোতে শুরু করে তার দিকে। মার্জারির দৃষ্টিতে ঘৃণার ছাপ স্পষ্ট। জিমি চেষ্টা করে তাকে ধরে রাখার, কিন্তু মহিলার ধাক্কায় সে ছিটকে যায় দূরে। টিভির সাথে গিয়ে ধাক্কা লাগে তার। মার্জারি তারপর হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করে জিমির দিকে। তার লক্ষ্য জিমির ঘাড়ের দিকটা।
বেন তৎক্ষণাৎ মহিলার কলার ধরে টান দেয়। মার্জারি বেনের দিকে ফিরতে সে ক্রসটা এগিয়ে নিয়ে যায় তার দিকে। সেটার একটা অংশ গিয়ে ঠেকে মার্জারির গালে এবং জায়গাটা পুড়তে শুরু করে। চিৎকার করে ওঠে মার্জারি, আর তারপর সে যেন ধোঁয়ার মতো হাওয়া মিলিয়ে যায়, একেবারে উধাও। জিমি তখন কিছুটা দূরে গলায় হাত দিয়ে গোঙাচ্ছে। মার্ক তখন ছোট একটা গাছের আড়ালে লুকিয়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। এই সময় তার থেকে কিছুটা দূরে ডালপালা ভাঙার শব্দ হয়। সে জানে জন্তুটা সকালের দিকে বাইরে বেরোতে পারে না, তবে তাদের কাছে অন্য উপায়ও রয়েছে, যার মধ্যে একটা হলো স্ট্রেকার। তার শীতল চাহনি দেখলেই বোঝা যায় সে যে কোনো বাচ্চার হাত ভেঙে দিতেও দ্বিধা করবে না। মার্ক তার বাবার পিস্তলটা চেপে ধরে। বুলেট দিয়ে যদিও ভ্যাম্পায়ার মারা যায় না, যদি সেটা রূপোর হতো তবে আলাদা কথা ছিল, তবে স্ট্রেকারকে এটা দিয়ে জখম করা যাবে। এমন সময় মার্ক বুঝতে পারে তার কাছাকাছি কিছু একটা নড়াচড়া করছে। মার্কের শরীর উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু সুজি নর্টনকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পড়ে তার। মেয়েটার হাতে ধরা রয়েছে একটা সুচালু কাঠের টুকরো, ওর কাছেও একটা আছে। সুজি এগিয়ে যাচ্ছে মাস্টার হাউসের দিকে। মার্ক তার পিছু নেয়, লক্ষ্য রাখে যাতে নজরে না পড়ে কারো। সুজি যখন একটা ঝোপের পিছনে লুকিয়ে যায়, তখন মার্ক উপলব্ধি করে মেয়েটাও কিছু জানে। এই সময় একটা গাড়ির ইঞ্জিন শব্দ করে ওঠে। স্ট্রেকার গাড়ি চালিয়ে সে এগিয়ে চলেছে শহরের দিকে। মার্ক জানে পরবর্তী কাজটা সে একা করতে পারবে না। সুজির কাছে গিয়ে তার কাঁধে একটা হাত রাখে সে। সুজান চমকে লাফিয়ে ওঠে, প্রায় চিৎকার করতে যাচ্ছিল সে। চিৎকার করো না, এটা আমি। সুজান ঝট করে মাথা ঘোরায়। আমি কি? মার্ক পেট্রি। আমার বাবা তোমার বাবাকে চেনে। তুমি হেনরি পেট্রির ছেলে? হ্যাঁ। সুজান এদিক ওদিক চোখ ফেরায়। তুমি এখানে কি করছো? তুমি যা করতে এসেছো সেটাই, কিন্তু তোমার ওই ভাঙা কাঠটা কোনো কাজে আসবে না। সুজানকে লজ্জিত দেখায়। আমি ভাবলাম এটা দিয়ে নিজের আত্মরক্ষা করব। বাদ দাও এসব, তুমি তো এখানে ভ্যাম্পায়ার মারতে এসেছো, তাই তো? সুজান দ্বিধা করে। মার্ক ওকে ড্যানি গ্লিকের ব্যাপারে সব জানায়। তুমি কি এখানে একা এসেছো? হ্যাঁ। আর তুমি এসবে বিশ্বাস করো? অবশ্যই করি, আমি নিজের চোখে দেখেছি। শুধু তুমি না, শহরে আরও কিছু মানুষ আছে যারা এই বিপদের গন্ধ পেয়েছে। মার্ক মাথা নাড়ে। আমাদের ভিতরে ঢুকতে হবে, তারপর ভ্যাম্পায়ারের মুখে কান ঢুকিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। কাপা হাতে সুজান তার গলায় ঝোলানো ক্রসটা বের করে আনে। মার্কও তার মায়ের ক্রসটা নিয়ে এসেছে। তারা পা টিপে টিপে প্রবেশ করে বাড়িটায়। যত তারা কাছে এগোচ্ছে, বাতাস যেন তত ভারী হয়ে উঠছে। একটা পচা গন্ধ ছড়িয়ে সেখানে। সেই সাথে আরও কিছু অদ্ভুত রয়েছে। বাড়ির ভিতরটা একেবারে নিস্তব্ধ। পচা গন্ধটা যেন অসহ্যকর লাগছে। বাড়ির প্রতিটা দেওয়ালে যেন সেই গন্ধ লেগে। দুজনে স্থির হয়ে কিছু শোনার জন্য কান পাতে। চারদিকে মৃত্যুর নিস্তব্ধতা, কিন্তু ওরা ছাড়াও সেখানে তৃতীয় কারো উপস্থিতি রয়েছে। চলো। মার্ক কাঠের টুকরোটা হাতে শক্ত করে ধরে। সে তাকায় জানলার দিকে, আশা রাখে সেখান দিয়ে যেন ওরা বেরোতে পারে। সুজানের পিছন পিছন সে চলে আসে হলে। সেখানে একটা ছোট টেবিলের উপর একটা বই রাখা। সেটা তুলে ধরে হাতে। তুমি ল্যাটিন জানো? একটু। মার্ক তাকে বইয়ের শিরোনামটা দেখায়। সুজান ভুরু কুঁচকায়, চেষ্টা করে সেটার মানে বোঝার। না, বুঝতে পারছি না। মার্ক বইটা খুলে ধরতে থমকে যায়। সেখানে একটা ছবি আঁকা, একটা নগ্ন শরীরের মানুষ নাড়ি ভুড়ি বেরিয়ে থাকা একটা শিশুর শরীর ধরে রয়েছে হাতে। সেটা কাউকে উৎসর্গ করার উদ্দেশ্যে এগিয়ে ধরেছে হাতটা। মার্কের পেট গুলিয়ে আসে, সাথে সাথে সে বন্ধ করে দেয় বইটা। সেটাকে ছোঁয়ার কথা ভেবেও বমি পাচ্ছে ও। তারা এগিয়ে চলে রান্নাঘরের দিকে। বাতাস এখানে আরো ভারী। গন্ধ পাচ্ছ? মার্ক ফিসফিস করে। সুজান মাথা নাড়ে, তার মুখ ফ্যাকাশে।
গন্ধটা এখানে আরো মারাত্মক, যেন কয়েক মাস যাবত পচা খাবার পড়ে রয়েছে সেখানে। আমার খুব ভয় করছে। মার্ক ওর হাত চেপে ধরে। রান্নাঘরের চারদিকে নোংরা ছড়িয়ে। সেখান থেকে দেখা যাচ্ছে সেলারের দরজাটা হালকা খোলা। আমাদের ওখানে ঢুকতে হবে। সুজানের শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। দরজার ওপাশের অন্ধকার জীবন্ত বলে মনে হচ্ছে, যেটা এই ঘরে এসেও ঢুকছে। মার্ক সেই দরজাটা পুরোপুরি খুলে ধরে। ওর চোয়াল শক্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে। কথাটা শেষ করার আগেই একটা শব্দ হয়ে ওদের ঠিক পিছনে। সুজান তৎক্ষণাৎ মাথা ঘোরায়, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। স্ট্রেকার দাঁড়িয়ে রয়েছে ওদের পিছনে, হাসছে সে। মার্ক ছুটে যায় তাকে আঘাত করার জন্যে, কিন্তু স্ট্রেকারের জোর আর দ্রুততা তার চেয়ে বেশি। সে সজোরে মার্কের চোয়াল লক্ষ্য করে ঘুষি চালায়। ছেলেটার ছোট্ট শরীরটা লুটিয়ে পড়ে মেঝেতে। মার্কের জ্ঞান ফিরতে সে বুঝে তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। নিজের চোখ দুটো আলতো করে খুলে রাখে সে, ভান করে অজ্ঞান হয়ে থাকার। আচমকা তার শরীরটা ছুঁড়ে ফেলা হয় মেঝেতে। মাথায় বেশ জোরে আঘাত লাগে। কেউ নাটক করলে আমি সেটা ধরতে পারি, বলল স্ট্রেকার। সে মার্কের উপর ঝুঁকে দাঁড়িয়ে। তাকে অস্বাভাবিক রকমের লম্বা লাগছে। তার কাঁধে ঝোলানো রয়েছে পেঁচিয়ে রাখা দড়ি। মার্কের হাত সাথে সাথে চলে যায় নিজের পকেটে, সেটা খালি। স্ট্রেকারের মুখে হাসি দেখা দেয়। আমি বন্দুকটা নিয়েছি। যেসব জিনিসের বিষয়ে বাচ্চারা জানে না, সেসব নিয়ে খেলা করা উচিত নয়। তুমি তুমি সুজানের সাথে কি করেছো? সুজান সেখানে যেখানে সে যেতে চেয়েছিল, সেলারে। যখন সূর্য অস্ত যাবে তখন সে তার দেখা পাবে। যাকে দেখতে সে এখানে এসেছে। স্ট্রেকারের হাসি চওড়া হয়। আর তোমারও দেখা হবে তার সাথে, হয়তো আজ রাতে কিংবা কালকে। মার্ক তার পা লক্ষ্য করে লাথি চালায়, কিন্তু স্ট্রেকার নিজেকে সরিয়ে নেয় এবং পাল্টা লাথি মারে মার্ককে। সেই লাথি মার্কের পাঁজরে গিয়ে আঘাত করে। যন্ত্রণায় কুকিয়ে ওঠে ছেলেটা। ওঠো, হুকুম করে স্ট্রেকার। আমি আমি পারছি না, কোনো মতে বলল মার্ক। পারছো না? তাহলে হামাগুড়ি দাও। আবার একটা লাথি। মার্ক জোর করে নিজেকে উঠিয়ে বসায়, তারপর উঠে দাঁড়ায় কোনো মতে। স্ট্রেকার তাকে নিয়ে চলে নিচে, হলের দিকে। তুমি কি করবে? একটা পশুর মতো করে প্রথমে বাঁধবো তোমাকে। আমার প্রভুর সাথে তোমার পরিচয় করানোর পর তোমায় ছেড়ে দেওয়া হবে। ঠিক বাকিদের মতো? স্ট্রেকার শুধু হাসে। মার্ক সেই ঘরে এসে প্রবেশ করে যেখানে হিউবি মাস্টার গলায় দড়ি দিয়েছিল। এখনের এই ভয়টা ওকে জমিয়ে দেওয়ার পরিবর্তে মাথাটা আরো পরিষ্কার করে তুলছে। ঘরটা পুরনো, ধুলোয় ভরা। ধুলোয় ফুটে থাকা পায়ের ছাপ দেখে বোঝা যায় সেখানে সম্প্রতি কেউ প্রবেশ করেছিল। দেওয়ালের কাছে একটা খাট রাখা। জানলা দিয়ে আবছা আলো এসে ঢুকছে ভিতরে। আর বোধহয় 1 ঘন্টা পর সূর্য অস্ত যাবে। মার্কের মন দ্রুত চিন্তা করতে শুরু করে। প্রথম অপশন, জানলা দিয়ে ঝাঁপ দেওয়া। কিন্তু যদি সেটা না ভাঙে অথবা খুব খারাপভাবে যদি নিচে গিয়ে পড়ে, তাহলে ও শেষ। দ্বিতীয় অপশন, দড়ি বাঁধা অবস্থায় অন্ধকারে পড়ে থাকা এবং স্ট্রেকারের থেকেও খারাপ কিছুর অপেক্ষা করা। তৃতীয় অপশন, হরিণীর থেকে শেখা একটা কৌশল। দড়ি বাঁধার সময় মাসেলগুলোকে শক্ত করে নেওয়া, তারপর সেটা রিল্যাক্স করে নিলে বাঁধনের মাঝে গ্যাপের সৃষ্টি হবে। ঘুরে দাঁড়াও। ওর চিন্তায় বাধা দেয় স্ট্রেকার। মার্ক একটা বড় করে শ্বাস নেয় এবং মাসেলগুলো শক্ত করে তোলে। এবার শুয়ে পড়ো। মার্ক তার কথা মতো কাজ করে। হৃৎপিণ্ডটা বাড়ি মারছে বুকের উপর। স্ট্রেকার মার্কের হাত দুটো পিছন দিক দিয়ে বেঁধে দেয়, তারপর দড়িটা ঝুলিয়ে দেয় কড়ি কাঠের সাথে। তোমাকে ঠিক সেই জায়গায় ঝোলালাম যেখানে আমার প্রভুর বন্ধু নিজের জীবন নিয়েছিল। স্ট্রেকার এবার মার্কের পা দুটো বেঁধে দেয়। ব্যথা লাগছে তাই না? চিন্তা নেই, বেশিক্ষণ লাগবে না।
তাকে বাধা শেষ হতে ওর পাশে হাঁটু গেড়ে বসে স্ট্রেকার। এখানে তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমার প্রভু খুবই দয়ালু, হালকা ব্যথা করবে, আর তারপর শুধু মধুরতা। তারপর তুমি তোমার বাবা মার সাথে দেখা করতে যাবে। মার্ক কোনো কথা বলল না, নিজের নিঃশ্বাস চেপে রেখেছে সে। আপাতত তোমায় এখানে একা রেখে যাচ্ছি, তোমার বন্ধুটির যত্ন নিতে হবে এবার। তার পদশব্দ মিলিয়ে যেতে মার্ক চেপে রাখা নিঃশ্বাসটা ছাড়ে। দড়ির বাঁধন কিছুটা আলগা হয়। মার্ক নিজেকে স্থির রেখে শান্ত করার চেষ্টা করে। ভয় পেলে চলবে না। সে মনোসংযোগ করে হরিণীর কৌশলের কথা মনে করার চেষ্টা করে। হাতের বাঁধন আলগা করতে শরীরের ঘামটা কাজে দেয়। একটু একটু করে সেটা খুলে আসতে শুরু করছে। তারপর একটা হাত বেরিয়ে আসে এবং আরেকটু পর আরেকটা। তারপর সে গলার বাঁধনটাও খুলে ফেলে। ওর সারা শরীর জুড়ে ব্যথা, কিন্তু এখন সে মুক্ত। বাইরের আলো প্রায় মুছে গিয়েছে, সূর্য অস্ত গিয়েছে এখন। আর তারপর শোনা গেল পায়ের শব্দ। সিঁড়ি বেয়ে কেউ উঠে আসছে উপরে। মার্কের স্নায়ু ধুকপুকিয়ে ওঠে। জানলাটা টাইট করে বন্ধ করা, পালানোর কোনো রাস্তা নেই। সে ঘরের চারপাশে চোখ বোলায়। ম্যাগাজিন, একটা টিনের প্লেট, একটা লোহার খাট। পায়ের শব্দটা হলওয়ের কাছে এসে গিয়েছে। মার্ক তখন খাটের পায়াটা ধরে টান দিতে শুরু করে। সেটায় ক্যাচ করে শব্দ হয়, কিন্তু খুলে আসলো না। মার্ক আরও জোরে টান দেয়, আর এইবার পায়াটা খুলে আসে তার হাতে। যখন দরজাটা খোলে, মার্ক তখন তার পিছনে দাঁড়িয়ে, হাতে ধরে রয়েছে তার অস্ত্র। ইয়াং মাস্টার, আমি এসে। স্ট্রেকার থমকে যায় কথা বলতে বলতে, কারণ মেঝেতে শুধু দড়ি পড়ে রয়েছে। মুহূর্তের জন্য সে জমে যায় নিজের স্থানে। মার্কের কাছে মনে হচ্ছিল সময়ের গতি যেন কমে গিয়েছে, যেন সব কিছু স্লো মোশনে চলছে। সে স্ট্রেকারের মাথা লক্ষ্য করে আঘাত করে। অতটা জোরে সে আঘাতটা করতে পারল না। স্ট্রেকার তখন সবেই নিজের মাথা ঘোরাচ্ছিল। এই সময় খাটের পায়াটা গিয়ে লাগে কপালের ঠিক উপরে। আঘাতের ফলে জায়গাটা ফেটে রক্ত ঝরতে শুরু করে। স্ট্রেকারের শরীর টলমলো পায়ে পিছিয়ে যায়। তার মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গিয়েছে। মার্ক আবার আঘাত করে তাকে, এইবার তার কপালে। স্ট্রেকার চোখ উল্টে মেঝেতে লুটিয়ে পড়ে। দ্রুত শ্বাস পড়ছিল মার্কের। সে ঘুরে ঘুরে সতর্কভাবে পরীক্ষা করে দেহটাকে। খাটের পায়াটা রক্তে ভিজে গিয়েছে। স্ট্রেকারের অচেতন দেহটা দেখে গা গলিয়ে আসছিল। আমি ওকে মেরে ফেলেছি, মনে মনে ভাবে মার্ক। ভালো করেছি। আচমকা স্ট্রেকারের হাত জাপটে ধরে ওর পা। মার্ক চমকে উঠে নিজেকে ছাড়াতে যায়, কিন্তু স্ট্রেকারের হাতের বাঁধন ছিল লোহার বাঁধনের মতো। স্ট্রেকার তার রক্তাক্ত মুখে মার্কের দিকে তাকায়। তার ঠোঁট নড়ে ওঠে। আতঙ্কে মার্ক তার হাতে খাটের পায়াটা দিয়ে আঘাত করা শুরু করে দেয়। একবার, দুইবার, তিনবার। হাড় ভাঙার শব্দগুলো স্পষ্ট কানে আসছিল। একসময় হাতের বাঁধন আলগা হতে শুরু করে এবং মার্ক নিজের পা ছাড়িয়ে সরে আসে হলওয়েতে। স্ট্রেকার মুখ থুবড়ে মেঝেতে পড়ে থাকে। মার্কের শরীর কাঁপতে শুরু করেছে। আতঙ্কের ফলে সে 2-3টে সিঁড়ি টপকে টপকে নিচে নামতে থাকে। পুরো বাড়িটা এখন অন্ধকারে পরিপূর্ণ। সেটা এখন কোনো ফাঁদের মতো লাগছে। সে ছুটে চলে যায় রান্নাঘরের দিকে। নার্ভাস ভঙ্গিতে একবার ফিরে তাকায় সেলারের দরজার দিকে। বাইরে আকাশের রং লালচে। সেখান থেকে বহু দূরে এক জায়গায় বেন মায়ার্স নিজের ঘড়ির দিকে তাকায়। সেখানে 7টা 2 বাজে। সেই ব্যাপারে মার্ক কিছুই জানে না। সে শুধু জানে সময় খুবই কম। সূর্য অস্ত যেতে শুরু করেছে। ভ্যাম্পায়ারদের ওঠার সময় হয়ে গিয়েছে। এখানে থাকা মানে বিপদ। সেলারের ভিতর ঢুকে সুজানকে বাঁচাতে যাওয়া মানে নিজেকেও একজন ভ্যাম্পায়ার বানিয়ে ফেলা। সে তাও জোর করে নিজেকে সেলারের দিকে নিয়ে যেতে যায় এবং এমনকি এক ধাপ সিঁড়ি নিচে নামে সে। কিন্তু ভয়ের বাঁধন খুবই মারাত্মক বস্তু। শীতল হাতে তাকে থামিয়ে দেয় ওখানে।
মার্কের চোখ দিয়ে তখন জলের ধারা বয়ে চলেছে। অস্বাভাবিক রকম কাঁপছে তার শরীর। সুজান, কাঁপা কণ্ঠে বলল সে। একটা সূক্ষ্ম কণ্ঠ ভেসে আসে সেলার থেকে। আচমকা একটা ধূপধাপ শব্দ হয় নিচে, এবং তারপর নিচু অথচ তীক্ষ্ণ একটা হাসি ভেসে আসে সেখান থেকে। সুজান চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দটা তারপর মিলিয়ে যায় গোঙানিতে, আর তারপর সব চুপচাপ। মার্ক জমে গিয়েছিল নিজের জায়গায়। ওর প্রতিটা অঙ্গ ওকে পালিয়ে যাওয়ার জন্য বলছে, কিন্তু ওর পা দুটো যেন মেঝেতে আঠা দিয়ে জোড়া। সেলার থেকে একটা কণ্ঠ ভেসে আসে। সেটা শুনতে লাগে অনেকটা ওর বাবার গলার মতো। খোকা, নিচে আয়, তোর প্রতি আমার অনেক শ্রদ্ধা জন্মেছে। সেই কণ্ঠের তেজ ছিল মারাত্মক। মার্কের মনে হলো ওর ভয় কেটে যাচ্ছে। যে পা দুটো একটু আগে ভয় জমে গিয়েছিল সেটা অনেক হালকা লাগছে। কিছু না বুঝে সে এগিয়ে যায় নিচের দিকে। কাছে আয়। কণ্ঠটা আবার কথা বলে ওঠে, এবার অনেকটা কাছ থেকে। কণ্ঠটা ভারী মধু। মার্ক নিজেকে আটকে নেয়, নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে জড়ো করে এক জায়গায়। আমি তোমার নাম জানি, তুমি বাড়লো, বলে ওঠে সে, আর তারপর পালায়। সামনের হল ধরে সোজা দৌড়াতে শুরু করে সে। সামনের দরজাটা খোলা পেতে স্বস্তিতে ভরে যায় ওর মন। যদি তা না হতো তাহলে হয়তো সরাসরি ওটা ভেঙে বেরিয়ে যেত মার্ক। ড্রাইভওয়ে পেরিয়ে মার্ক ছুটতে শুরু করে শহরের দিকে, কিন্তু সেই ভয় তাকে তাড়া করছে। কি হবে যদি ভ্যাম্পায়ারটাও তার পিছন পিছন আসতে থাকে? রাস্তা ছেড়ে সে ঢুকে পড়ে জঙ্গলে। অবশেষে ধুলো মাখা শরীর নিয়ে সে এসে পৌঁছায় নিজের বাড়ির আঙিনায়। রান্নাঘরের দরজা দিয়ে সে প্রবেশ করে বাড়িতে। তার শরীর বিধ্বস্ত এবং সেই সাথে এক নাগারে কাঁপছে। লিভিং রুমে ওর মা ফোন হাতে বসেছিল। ফোন বুকটা তার পায়ের উপর খুলে রাখা। তার মুখে চিন্তার ছাপ। মাথা তুলে তাকাতে উনি দেখতে পান মার্ককে। উনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তুই এসেছিস? ফোনটা রেখে দিয়ে উনি বললেন। উনি এগিয়ে যান মার্কের কাছে। তার চোখ কান্নার ফলে লাল হয়ে রয়েছে। তুই কোথায় ছিলি? পাশের ঘর থেকে ওর বাবার কণ্ঠ শোনা যায়। মার্ক ফিরেছে নাকি? ওর মা ওর কাঁধ চেপে ধরে ওকে ঝাঁকায়। কোথায় ছিলি তুই? আমি দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম, ধীর কণ্ঠে বলল মার্ক। এখানে আর কিছু বলার ছিল না। কিছু কথার কোনো ব্যাখ্যা থাকে না। মার্ক বুঝতে পেরেছে কিছু সত্য কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সময়ের দিকে আমার খেয়াল ছিল না, তাই একটু দেরি হয়ে গেল ফিরতে। আর তারপর সেখানে এসে ঢুকলেন ওর বাবা। তার মুখের রাগ লেগে রয়েছে, উত্তর জানার জন্য তৈরি। সোমবার ভোরের দিকে তখনও আকাশ অন্ধকার হয়েছিল। এই সময় জানলার কাছে খচখচ করে একটা শব্দ হয়। সাথে সাথে মার্কের ঘুমটা ভেঙে যায়। একেবারে সজাগ হয়ে উঠেছে সে। এখন মনে কোনো বিভ্রান্তি নেই। জানলার কাচের ওপাশের মুখটা সে দেখতে পাচ্ছে। সেটা ছিল সুজান। মার্ক, আমায় ভিতরে আসতে দাও। মার্ক নেমে আসে বিছানা ছেড়ে। ঠান্ডা মেঝেতে পা রাখা মাত্র শরীরটা কেঁপে ওঠে। সরে যাও এখান থেকে, নির্ভেজাল কণ্ঠে বলল মার্ক। আগে দেখা সেই একই পোশাক গায়ে জড়ানো সুজানের। মার্ক মনে মনে ভাবে, ওর বাবা মা কি এখন চিন্তা করছে? ওরা কি পুলিশে জানিয়েছে? এটা খুব খারাপ নয় মার্ক। সুজানের চোখ দুটো ফাঁপা মনে হচ্ছে। মনে হচ্ছে সেখানে দুটো কালো পাথর বসানো। সে হাসে এবং তীক্ষ্ণ দাঁতগুলো ঝকঝক করে ওঠে। এটা ভারী সুন্দর, আমায় ভিতরে আসতে দাও, আমি তোমাকে দেখাতে পারবো। মার্ক, আমি তোমায় চুমু খাবো। তোমার মা হয়তো যেমন ভাবে তোমায় আদর করেনি, সেইভাবে আমি আদর করব তোমায়। চলে যাও এখান থেকে। আমাদের কোনো একজন তোমায় ঠিক ধরে ফেলবেই। এখন আমাদের সংখ্যা অনেক। আমাকে ভিতরে আসতে দাও মার্ক, আমার খুব খিদে পেয়েছে। সে আবার চেষ্টা করে হাসার, কিন্তু সেই হাসি দেখতে ভয়ানক লাগছিল। মার্ক নিজের ক্রসটা হাতে নিয়ে সেটা ঠেকায় জানলায়। সুজানের শরীরের খানিকটা জ্বলে ওঠে আগুনের মতো। সে তৎক্ষণাৎ ছেড়ে দেয় জানলার ফ্রেমটা। তারপর খানিকক্ষণ ভেসে থাকে শূন্যে।
এর খানিক পর সে অদৃশ্য হয়ে যায়। কিন্তু তার চলে যাওয়ার আগে মার্কের যেন মনে হলো সুজানের মুখের কোণে কোথাও একটা বেদনা লেগেছিল, এক গভীর বেদনা। রাতের নিস্তব্ধতা ফিরে আসে। আমাদের কোনো একজন তোমায় ঠিক ধরে ফেলবে, এখন আমাদের সংখ্যা অনেক। ভয়টা চেপে বসে মার্কের মধ্যে যখন সে কল্পনা করে তার বাবা মা নিচে শুয়ে রয়েছে, যারা এই বিপদের বিষয়ে কিছুই জানে না। সুজান ওকে একবার বলেছিল শহরে কিছু মানুষ আছে যারা এই বিপদের বিষয়ে জানে বা সন্দেহ করেছে, কিন্তু তারা কে বা কারা? সেই লেখকটা কি, যে লোকটার সাথে সুজান ঘোরাফেরা করত? তার নাম তো বোধহয় বেন মায়ার্স। সে থাকে এভার হোটেলে। লেখকেরা বুদ্ধিমান হয়, তারা অনেক কিছু লক্ষ্য করে। সুজান নিশ্চয়ই তার কথাই বলেছিল। সুজানের তাকে খুঁজে পাওয়ার আগে মার্ককে খুঁজে বের করতে হবে বেন মায়ার্সকে। নিজের বিছানায় ফিরে যাওয়ার আগে মার্ক থমকে যায়। কি হবে যদি সুজান যথারীতি বেনকে ধরে ফেলে? ফাদার ক্যালাহান ম্যাট বার্কের হাসপাতাল রুমে প্রবেশ করেন সন্ধ্যে 7টার দিকে। ম্যাটের বিছানায় তখন পুরনো ধুলো মাখা অদ্ভুত সব বইয়ে পরিপূর্ণ। খানিক আগে ম্যাট লরেটা স্টার্চারকে রাজি করিয়েছে রোববার দিনটায় লাইব্রেরি খুলতে। মহিলা খানিক বিরক্তি দেখান, কারণ লাইব্রেরি খোলার কারণটা ম্যাট তাকে কিছুতেই জানায়নি। হাসপাতালে থাকার পরেও ম্যাটকে পরাজিত লাগছিল না। সে দৃঢ়ভাবে ক্যালাহানের সাথে হাত মেলায়। আসার জন্য ধন্যবাদ। এতে আমি খুশি হয়েছি। একজন ভালো শিক্ষকের দাম একজন সভ্য নারীর সমান। আমার মতো একজন বুড়ো মানুষের ক্ষেত্রেও কি সেটা কার্যকরী? ফাদার হাসে। বিশেষ করে তারাই। তবে বোধহয় খারাপ সময় এসে পড়েছি। ওরা শীঘ্রই আমায় ইন্টেন্সিভ কেয়ারে পাঠিয়ে দেবে। তাহলে তো আপনার শ্রাদ্ধের বেশি দেরি নেই, ঠাট্টা করলেন ফাদার। আমারও মনে হয় সেই দিনটা আর খুব বেশি দূর নেই। ম্যাটের মুখের কোণে হাসি ফোটে। টেবিলে রাখা একটা বই তুলে নেয় ফাদার। বইগুলো শিরোনামগুলো উচ্চারণ করেন তিনি। ড্র্যাকুলা, দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ভ্যাম্পায়ার, মনস্টার্স অফ দ্য ডার্কনেস, পিটার কার্টিন, মনস্টার অফ ডুসেলডর্ফ। তার একটা ভুরু উঁচু হয়ে ওঠে। একজন হার্ট অ্যাটাকের রোগীর জন্য এসব বই তো ভারী অদ্ভুত। ম্যাট হাসে। আমি কলেজে একবার ভার্নি দ্য ভ্যাম্পায়ার নিয়ে লিখেছিলাম। আমার প্রফেসরের সেটা ভালো লাগেনি। উনি আমায় D+ দিয়েছিলেন। ক্যালাহান ভ্যাম্পিরেলা নামের বইটা হাতে তুলে নেন। কার্টিন একজন সত্যিকারের দানব ছিল। সে বাচ্চাদের জলে ডোবায়, মেয়েদের খুন করে, তাদের রক্ত খায়। ম্যাট মাথা নাড়ে। আপনি যে কারণে আমায় ডেকেছে, এসবের সাথে কি তার যোগসূত্র রয়েছে কোনো? হ্যাঁ, রয়েছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাদার কাছে এগিয়ে যান। আচ্ছা, কি ব্যাপার? ম্যাট তার দিকে স্থিরভাবে তাকায়। বেন মায়ার্সের আজ আপনার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু সে যায়নি। তার সাথে জিমি কোডির সাথে কিংবা সুজান নর্টন কারো সাথেই আমার যোগাযোগ হচ্ছে না। সুজানের বাবা মা বললেন সে নাকি বেরিয়েছিল 5টার মধ্যে বাড়ি ফিরবে বলে। আপনার মনে হয় কিছু হয়েছে তার? আপনি বলুন, কিছুদিন যাবৎ অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন? ফাদার দ্বিধা করে। শহরের ডামটা আজ বন্ধ ছিল। ডার্ড রজার সেখানে ছিল না। ক্রকেটদেরকেও মিডনাইট মাসে আসতে দেখিনি। আর মিসেস ক্লিক মারা গিয়েছেন। পলিন ডিকেন্সের মতে এটা ছিল হার্ট অ্যাটাক। আর কিছু না। কিন্তু এই সপ্তাহটা ভালো যাচ্ছে না। মাইক রায়ারসন, ফ্লয়েড টিবেট, ম্যাকডুগালের বাচ্চাটা। ম্যাট দীর্ঘশ্বাস ছাড়ে। ঘটনাগুলো খুবই দ্রুত ঘটছে, আর শীঘ্রই এগুলোকে থামানোর আর কোনো পথ থাকবে না। ক্যালাহান সোজা হয়ে বসে। আপনি সরাসরি আমায় মূল বিষয়টা বলুন। আর তারপর ম্যাট ফাদারকে সবকিছু খুলে বলে। যতক্ষণে তার কাহিনী শেষ হয় ততক্ষণে বেন এবং জিমির সেই রাতের যাত্রা শেষ হয়েছে, কিন্তু অন্যদিকে সুজান নর্টনের যাত্রা তখন সবে শুরু। ম্যাটের কথা শেষ হতে ঘরটায় নৈশব্দ ছড়িয়ে পড়ে। তারপর সে প্রশ্ন করে, তো কি মনে হয়, আমার কি মতিভ্রম হচ্ছে? ফাদার হালকা হাসি উপহার দিলেন। দেখে লাগছে আপনি জোর করে অন্যদের বিশ্বাস করাতে চান আপনি পাগল, কিন্তু আপনি যথারীতি বেন মায়ার্স এবং আপনার ডাক্তারকে কনভিন্স করিয়ে ফেলেছেন। সুতরাং না, আমি আপনাকে উন্মাদ ভাবছি না, কারণ অতি প্রাকৃতিকের সাথে বোঝাপড়া করাই আমার কাজ। সেটাই আমার খাদ্য এবং পানীয়। ম্যাট কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ফাদার বাধা দিলেন।
আপনাকে একটা গল্প বলি। আমি জোর দিয়ে বলতে পারবো না সেটা সত্যি কিনা, তবে আমি তাতে বিশ্বাস করি। এটা আমার এক ভালো বন্ধু ফাদার রেমন্ড বেসনেটকে নিয়ে। উনি কর্নওয়ালে অনেক বছর ধরে পাদ্রির কাজ করেছেন। আপনি কি শুনেছেন তার ব্যাপারে? হ্যাঁ, আমি তার ব্যাপারে পড়েছি। 5 বছর আগে রে আমায় একটা শ্রাদ্ধের বিষয়ে জানাতে চিঠি লিখে। যে মেয়েটা মারা যায় সে একেবারে শুকিয়ে গিয়েছিল। তার কফিনটা জংলি গোলাপ ফুলে ভর্তি ছিল। তবে যেটা রের কাছে অদ্ভুত লাগে তা হলো মেয়েটার মুখটা হা করে রাখা, আর সেখানে গুজে রাখা আছে একগাদা রসুন। সেগুলো রাখার কারণ ভ্যাম্পায়ারদের থেকে বাঁচার জন্যে, প্রাচীন ওষুধ। যখন রে সেই নিয়ে জিজ্ঞেস করে তখন মেয়েটার বাবা জানান মেয়েটা মারা গিয়েছে ইনকিউবাসের দ্বারা। আপনি জানেন সেটা কি জিনিস? এক ধরনের সেক্সুয়াল ভ্যাম্পায়ার। ফাদার মাথা নাড়ে। মেয়েটার এনগেজমেন্ট হয়েছিল জন ব্যানাক নামে এক ছেলের সাথে। ছেলেটার ঘাড়ে অদ্ভুত রকমের একটা জন্মদাগ ছিল, কিন্তু বিয়ের 2 সপ্তাহ আগে একটা গাড়ি দুর্ঘটনায় সে মারা যায়। এর 2 বছর পর মেয়েটার অন্য একটা ছেলের সাথে এনগেজমেন্ট হয়, কিন্তু বিয়ের আগেই মেয়েটা তাতে না করে দেয়। সে তার বাবাকে জানায় জন ব্যানাক নাকি রাতের বেলায় তাকে দেখা দিচ্ছে। মেয়েটা নাকি ব্যানাকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওর দ্বিতীয় হবু স্বামী ভাবে মেয়েটা হয়তো পাগল, কিন্তু শীঘ্রই দেখা গেল মেয়েটা দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছে। তারপর একদিন সে মারা যায়। তাকে যথাযথভাবেই কবর দেওয়া হয়, যদিও সেই কারণে রে আমায় চিঠি লেখেনি। 2 মাস পর সে যখন প্রাতভ্রমণে বের হয়, সে দেখে এক যুবক ছেলে মেয়েটার কবরের কাছে দাঁড়িয়ে। ছেলেটার ঘাড়ে অদ্ভুত রকমের একটা জন্মদাগ। সেবার বড়দিনে রে একটা ক্যামেরা কিনেছিল। সেদিন ক্যামেরাটা তার সাথে ছিল, তাই সে ছেলেটার বেশ কিছু ছবি তোলে। যখন সে ওই ছবিগুলো গ্রামের মানুষদের দেখায় তখন তাদের প্রতিক্রিয়া ছিল অদ্ভুত। এক বুড়ো মহিলা তো জ্ঞান হারায়। মেয়েটির মা ঈশ্বরের কাছে প্রার্থনা করা শুরু করে দেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা ঘটে পরদিন সকালে রে যখন ছবিগুলোর দিকে তাকায়, দেখে ছেলেটা ছবিগুলো থেকে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে। শুধুমাত্র কবরস্থানটাকেই দেখা যাচ্ছে। আর সেটাই আপনি বিশ্বাস করেছেন? হ্যাঁ, করেছি। আর আমার মতে অনেকেই করবে। সাধারণ মানুষ অতিপ্রাকৃতিক বিষয়ে খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করে। হয়তো যেসব লেখকেরা লভক্রাফট, পো বা হথর্নকে নিয়ে চর্চা করে তাদের মনে সন্দেহ জাগতে পারে, কিন্তু বেশিরভাগ লোক এরকম কিছু বিশ্বাস করে নেবে, বিশেষ করে যদি তারা এটা নিজের চোখে দেখে। আপনি দেখছি এইসব বিষয়গুলো নিয়ে অনেক জানেন। আসলে ছোটবেলায় অলৌকিক বিষয়গুলো আমায় চমৎকৃত করত, আর সেই কারণেই আমি আজ পাদ্রী হয়েছি। ম্যাট ঝুঁকে আসে সামনের দিকে। তাহলে কি আপনি আমার হয়ে কিছু তদন্ত করতে পারবেন? সেই সাথে পবিত্র জল এবং কিছু কমিউনিয়ন ব্রেড। ফাদারের মুখের ভাব গম্ভীর হয়। সেটা একটু জটিল বিষয়। কেন? দেখুন, আমি না করছি না, কিন্তু যদি আপনি একজন যুবক পাদ্রীকে এ কাজ করতে বলতে, সে কোনো দ্বিধা ছাড়া হ্যাঁ করে দিত। তারা ভাববে আপনি হয়তো পাগল, কিন্তু আপনাকে ভালো অনুভব করানোর খাতিরে পবিত্র জল ছিটিয়ে দেবে তারা। আমি সেটা করতে পারবো না। যদি আমি কমিউনিয়ন ব্রেড নিয়ে আসি, তখন আমি এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে তদন্ত করা মানুষ থাকবো না। আমি হয়ে যাব ক্যাথলিক চার্চের একজন প্রতিনিধি। সে কাজটা হবে একটা পবিত্র কাজ। এমন কিছুকে আমি হালকাভাবে নিতে পারি না। উনি ম্যাটের দিকে সরাসরি তাকান। আপনি এর গুরুত্ব বুঝতে পারছেন তো? হ্যাঁ, পারছি। আসলে সময়ের সাথে সাথে চার্চের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। অতীতে শয়তানকে চিহ্নিত করা সহজ ছিল, কিন্তু ফ্রিউড নতুন এক পরিকল্পনার কথা সামনে রাখে। শয়তান মানুষের মনে বসবাস করে। এই কনসেপ্টটা বেশ জটিল। চার্চ সেটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। নজর দিয়েছে বাস্তব জগতের সমস্যাগুলোর দিকে। যুদ্ধ, হিংসা, দারিদ্র্য। এমন এক জগৎ যেখানে কোনো ভ্যাম্পায়ার নেই, কোনো শয়তান নেই, শুধু রয়েছে প্রাকৃতিক বিনাশ। একদম। ম্যাট ফাদারকে পর্যবেক্ষণ করে। আর আপনি সেটা ঘৃণা করেন, তাই তো? হ্যাঁ, ধীর গলায় বললেন ফাদার। তো বলুন, কি করতে হবে আমায়? ম্যাট নিজের প্ল্যান তাকে জানায়। ক্যালাহ্যান খানিকক্ষণ ভাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এতক্ষণ যা যা বললাম এটা একেবারে তার বিরুদ্ধে না। আমার মনে হয় এটা আপনার বিশ্বাসকে পরীক্ষা করার একটা সুযোগ। ফাদার লম্বা করে একটা শ্বাস নেন। ঠিক আছে,
আমি করব, কিন্তু একটা শর্তে। সেটা কি? স্ট্রেকার যে দোকানটা চালায় সেখানে আগে আমরা যাব। বেনকে তার সাথে খোলাখুলি কথা বলা উচিত, এতে করে তার প্রতিক্রিয়াটা লক্ষ্য করা যাবে। ম্যাটের ভুরু কুঁচকে যায়। এর ফলে তো লোকটা সতর্ক হয়ে যাবে। ফাদার নিজের মাথা নাড়ে। সে যদি দোষী হয় তাহলে ছোটখাটো ওয়ার্নিংয়ে সে থেমে যাবে না, কিন্তু যদি বেন, ডক্টর কোডি এবং আমার মনে হয় কাজ চালিয়ে যাওয়া উচিত, তাহলে আমরা সেটাই করব। বেশ, তবে যদি বেন আর জিমি এতে রাজি থাকে তবেই। ঠিক আছে, আমি চাই এসব শুনে স্ট্রেকার যেন আমাদের উপর হেসে আমাদের ভুল প্রমাণ করে দিই। এই ইচ্ছাটা কি ভুল? একেবারেই না। ক্যালাহান মাথা নাড়ে। কারণ এটা ভয় পাইয়ে দিচ্ছে আমায়। এটা আমাকেও ভয় পাওয়াচ্ছে।